হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা দেখেছিলাম 70 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা 71 থেকে আজকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো দেখব। আমরা আকাশ নিয়ে আলোচনা করছি। আকাশে অনেক কিছুই আমরা লক্ষ্য করেছি। আকাশে কী কী থাকে আমরা দেখেছি, কীভাবে দিনরাত্রি হয় সেটাও বুঝে নিয়েছি। আরও একটু ডিটেলসে আজকে আলোচনা করব। শুধু আমি নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আছে। তারা কীভাবে উত্তর দেয়, তারা কীভাবে বুঝছে ব্যাপারগুলো, সবগুলোই আমরা দেখব। সুতরাং ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের কাছে। তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখলেই কিন্তু আমাদের পরিবেশের বিষয়ে অনেক কিছুই জানা হয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য এখানে প্রায় 2000-এর মতো ভিডিও আমি অলরেডি রেডি করে রেখেছি। আর যারা ভাবছে যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা দেরি না করে আজকে আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় আকাশ এর পরবর্তী অংশ। শুধু আমি নয়, এখানে কে কে আছে দেখে নেব। আমাদের সঙ্গে আছে সুকন্যা, মিলি। হ্যাঁ সুকন্যা, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা? সুকন্যা, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আগের দিন কত দূর অবধি করেছিলাম? আমাদের পরিবেশ বিষয়টা 192 অবধি। না, আগের দিন আমরা তোমাদের পেজ 70 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম কিভাবে দিন রাত্রি হয়। তো আমরা দেখেছিলাম যে দিকটা সূর্যের সামনে থাকে সেদিকে হয় দিন, এই দিকটা হচ্ছে দিন। আর এই যে দিকটা সূর্যের বিপরীতে থাকে সেদিকে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেদিকটা হয় রাত। এই দেখো, এই অংশটাকে লাল, মানে এই অংশটা পুরো আলো হয়ে যাচ্ছে বলে এইখানে হচ্ছে দিন। কিন্তু এই পাশটা দেখো, যতই আলো আসুক ওই পাশে আলো যাচ্ছে না বলে হয়ে যাচ্ছে ওই পাশটাই রাত। বুঝতে পারছো? যে পাশটায় সূর্যের আলো পড়ছে সেই পাশটাই হচ্ছে দিন, যে পাশটায় সূর্যের আলো পড়ছে না সেই পাশটাই হচ্ছে রাত। এটা আমরা বুঝেছিলাম তো নাকি? হ্যাঁ স্যার। তারপরে পড়ো। এখানে প্রশ্ন ছিল যে সকালবেলায়, ভোরবেলায় আর সন্ধেবেলায় ভালো আলো থাকে না কেন? সন্ধেবেলায় আর ভোরবেলায় আমরা ভালো মতো আলো পাই না কেন? এখানে দিদিমণি বললো খুব ভালো ভেবেছো, রাতের শেষ হয়ে দিনের শুরু হলে ভোরবেলা হয়, তাহলে দিন শেষ রাত শুরু, এটা হচ্ছে সন্ধেবেলা। আর রাত শেষ দিন শুরু, এটা হচ্ছে ভোরবেলা। তাহলে পরীক্ষায় প্রশ্ন এলে ভোর কাকে বলে কি লিখবে? ভোর কাকে বলে? রাত শেষ হয়ে গেল, ভোর তো রাতের পরে হয় না? রাত শেষে যখন দিন হয়, দিন শুরু হয়। কি বললাম? রাত শেষে যখন দিন শুরু হয় তখন সেই সময়টাকে বলা হয় ভোর। রাত শেষ দিন শুরু, এটাকে বলা হয় ভোর। আর সন্ধে কখন বলে, কাকে বলে? এবার হবে দিন শেষ যখন রাত শুরু হয় তাকে বলে সন্ধ্যেবেলা। দিন শেষ রাত শুরু, এটাকে বলা হয় সন্ধেবেলা। বুঝতে পারছো তো কথাগুলো? হ্যাঁ স্যার। সন্ধে হচ্ছে দিন শেষ রাত শুরু। তাহলে দিন শেষ রাত শুরু মানে ধরো একসঙ্গে তো দুম করে সুইচ অফ করার মতো আলো বন্ধ করে দিলাম, এরকম তো হয় না। হয় কি? আলো বন্ধ করে দেওয়ার মতো দিন রাত হয় না। আস্তে আস্তে ক্রমশ এগিয়ে যায় অন্ধকারের দিকে। পৃথিবীটা তো এরকমভাবে ঘুরছে, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অন্ধকারের থেকে আলোর দিকে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আলোর থেকে অন্ধকারের দিকে। দেখো এই জায়গাটায় ধরো একটা এ বিন্দু আছে, তো একটু পরে এই বিন্দুটা আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাবে না? হ্যাঁ। তাহলে এই যে যাওয়ার মুহূর্তটা, এই জায়গাটায় না অন্ধকার না দিন না রাত, এই জায়গাটা হয়ে যাবে দিন থেকে রাতে যাচ্ছে, তার জন্য এটা হবে সন্ধেবেলা। কি হবে এটা? হ্যাঁ, এই সন্ধেবেলা। রাত হতে আসছে, এই পাকে ঘুরছে তো পৃথিবী, এখানে সন্ধেবেলা। কিন্তু ঠিক এই গ্লোবটার ওই পাশটায় এখানে ধরো বি বিন্দু আছে, বি বিন্দুটা তো এবার দিন হচ্ছে, বি বিন্দুটা এখানে চলে গেলে দিন হয়ে গেল, তাই না বলো? এইখানে বিভিন্ন ছিল, ঘুরে এখানে চলে গেল মানে দিন হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল ভোরবেলা। এই জায়গাটায় এই যে দাগ বা রেখাটা, এই রেখা বরাবর হয় ভোর আর সন্ধে। পৃথিবী পার হওয়ার জন্য আমরা জায়গায় আমার জায়গায় আর একটু পরে অন্ধকার হয়ে আর যাবে। দিদিমণি বললেন গরমকালে তুমি যখন ভোর 5টার সময় ঘুম থেকে ওঠো
তখন কি ঝলমলে আলো দেখতে পাও? না, একদমই না। ভোরবেলা আমরা অত আলো দেখতে পাই না। তারপরে পড়ো, অসীমা বললো। অসীমা বলল, 5টার সময় ভালোই রোদ উঠে যায়, কিন্তু শীতকালে ভোর 5টার সময় রীতিমতো অন্ধকার থাকে। আবছা আবছা আলোর আভাস আভাস থাকে। তুমি ঠিক বলেছো। এবার বলো, গরমকালে বিকেলে তুমি বেশি খেলার সময় পাও না শীতকালে? আচ্ছা, আমরা এখন যদি খেলতে যাই তো আমরা বেশি সময় খেলতে পাবো না শীতকালে আমরা বেশি সময় খেলতে পারবো? এখন 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 হচ্ছে গরমকাল তাহলে। আচ্ছা, এখানে যদি প্রশ্ন পড়ে কোন সময় দিন অনেক বড় হয়? গ্রীষ্মকালে। কেন বলতো? সেই 5টার সময় সূর্য উঠেছে আর ডুবছে সেই 7টার সময়, তাহলে অনেকটা সময়। আর শীতকালে কি হয়? শীতকালে 7টার সময় সূর্য ওঠে, 6:30 7টার সময় সূর্য ওঠে আর অস্ত যায় 5টার সময়। কত তাড়াতাড়ি! 2 ঘন্টা আগে ডুবছে আর 2 ঘন্টা পরে উঠছে, মানে 4 ঘন্টা দিন ছোট হয়। তাহলে শীতকালে দিন ছোট না গ্রীষ্মকালে? শীতকালে দিন ছোট হয়, কিন্তু শীতকালে 6টাতেই প্রায় অন্ধকার হয়ে যায়। শীতকালে অনেক আগেই সন্ধ্যা নেমে আসে। তাহলে ভেবে বলো তো কোন সময় দিন বড় হয়, রাত ছোট হয়? তাহলে দিন বড় হয় গ্রীষ্মকালে, রাত ছোট হয় গ্রীষ্মকালে, আর উল্টোটা হয় শীতকালে। রুকসোনা বলল, এ তো সবাই জানে গরমকালে দিন বড় আর রাত ছোট, আর শীতকালে ঠিক উল্টো হয়। পরদিন দিদিমণি ক্লাসে একটা চাঁদনি রাতের ছবি দেখালেন। দেখতে পাচ্ছ এখানে ছবিটা? তো চাঁদ কি সবসময় গোল থাকে না একটু অন্যরকমও হয়? হ্যাঁ, ছোট মাঝারি বড় হয় না? হ্যাঁ, তো চাঁদের ছবি যদি আমরা আকাশের দিকে দেখি তো দেখি এরকম দেখতে পাবো। দেখো, আমি একটা তুলে রেখেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ চাঁদের ছবিটা? না স্যার, বসে গেছে। দেখতে পাচ্ছ না ছবিটা? না। কি দেখতে পাচ্ছ? ওই সে আগের পাতাতে চাঁদ আর হচ্ছে সে বইয়ে যে ছবিটা দিয়েছিল সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার মোবাইলে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি? না। তো মোবাইলে দেখো আধখানা চাঁদের ছবি আমি তুলেছি। ঠিক আছে, দাঁড়াও, তুমি সঙ্গে থাকো, আমি দেখছি। আবার হাত তোলো, না হাত তোলো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আমাকে দেখতে পাচ্ছ? না স্যার, এবার ছবিটা অন্ধকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ না কিছু? না। ঠিক আছে, পরে আবার তোমাকে আমি। হ্যাঁ, এবারে পাচ্ছি। আচ্ছা, এবার আমার এখানে দেখো তো একটা চাঁদের ছবি দেখতে পাচ্ছ? আমি মোবাইলে তুলেছি, কালকে কয়েকদিন আগে তুলেছি। ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা চাঁদে আমার হাতে তোলা ছবি। তো এই রকমও চাঁদ হয়, মানে অর্ধেকটা দেখো অন্ধকার, অর্ধেকটা আলো আছে না? হ্যাঁ। যে দিকটা অন্ধকার আছে সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আধখানা রুটি। আকাশে আমরা চাঁদ দেখতে পাই। পরদিন দিদিমণি ক্লাসে একটা চাঁদনি রাতের ছবি দেখালেন, সবাইকে বললেন এই ছবিটা দেখে তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো। সন্ধ্যামণি বলল, কি সুন্দর দৃশ্য, চাঁদের আলোয় সব কিছু যেন রূপলি হয়ে যায়। যখন চাঁদ ওঠে তখন কি হয়? সব কি হয় বলো? যখন চাঁদ ওঠে সব সোনার রূপোর মতো রং হয়ে যায়, সাদা সাদা দেখায়। বলো, সাদা সাদা দেখায় না? হ্যাঁ। ঠিক, যখন চাঁদ ওঠে তখন একদম পুরো সাদা সাদা দেখায়, আর সবাইকেই মনে হয় একই রকম সাদা রং লাগছে। হোয়াইট মনে হয়, কালো আর সাদার মনে হয় না? লাল জামাকেও কিন্তু আমরা লাল দেখতে পাই না। লাল জামাকেও আমরা কিন্তু তখন কি দেখতে পাই? লাল জামাকে আমরা তখন সাদা দেখতে পাই। রাত্রেবেলা যখন আমরা চাঁদ দেখি তখন লাল জামাকে আমরা সাদা দেখতে পাই। ক্লাসে আছে, দেখছি।
তাহলে আমরা লাল জামা পরে যদি এই পূর্ণিমার দিন দাঁড়াই তাহলে কি রঙের দেখতে পাবো? রূপলি রঙের দেখতে পাবো, সাদা, হালকা সাদা, ঘেয়া টাইপের। সাদা। দৃশ্যটা সত্যি সুন্দর। চাঁদের নিজের কোনো আলো নেই। এ মা, চাঁদের কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোয় টিকিয়ে পড়ে। ওরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ওটাকে আমরা চাঁদের আলো বলি। এটাকে আমরা চাঁদের আলো বলি। মজাটা কিরকম দেখো, এটা যদি না আঁকি তাহলে বুঝতে পারবে না। দেখি বোঝাতে পারছি কি? এটা হবে এরকম, দেখো এইখানে ধরো সূর্য আছে, সূর্য মামা। হ্যাঁ এবার এখানে আছে সূর্যের, এখানে পৃথিবী আছে। হ্যাঁ পৃথিবী আমাদের জননী। আচ্ছা, এবার এই পৃথিবীর চারিদিকে ছোট্ট একটা চাঁদ ঘুরছে না? হ্যাঁ এবার সূর্য থেকে আলোটা যাচ্ছে, এই দিকের লোক কিন্তু চাঁদ দেখতে পাবে না, এদিকের লোক চাঁদ দেখতে পাচ্ছে না, এই দিকের লোক কিন্তু চাঁদ দেখতে পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে? কিন্তু এই সময় দিন, আমরা দিনেও চাঁদ দেখতে পাই, বলো? হ্যাঁ স্যার। সকালের দিকে, ভোরের দিকে আমরা চাঁদ দেখতে পাই। এই চাঁদটা যখন এখানে থাকবে তখন সূর্যের আলো পাবে না? পাবে না? ওপর দিয়ে সূর্যের আলো পাবে না। না, পাবে তো। সূর্যের আলো ওপর দিয়ে যাবে না? হ্যাঁ মানে এখানে এই দেখো, এইটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর এখানে চাঁদটা আছে এইখানে। সূর্যের আলোটা বেরিয়ে যাচ্ছে, তো এখানে দেখো চাঁদের গায়ে পড়ছে না? পড়ে না? পড়ছে। কিছুটা অংশ পড়ছে, আর পৃথিবীর ছায়াটা পড়ছে। তো যেটুকুতে চাঁদের আলো পড়ছে সেটুকুই আমরা দেখতে পাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা চাঁদকে দেখি। তাহলে সন্ধ্যামণি বলো, কি সুন্দর দৃশ্য, চাঁদের আলোয় সব কেমন যেন রূপলি হয়ে যায়। দিদিমণি, তুমি ঠিকই বলেছো, দৃশ্যটা সত্যি সুন্দর। চাঁদের নিজের কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের ওপর পড়লে আমরা চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটাকে আমরা চাঁদের আলো বলি। চাঁদের আলোকে কি বলা হয়? চাঁদের আলোর একটা নাম আছে, জানো? কিরণ। না, সূর্যের আলোকে কিরণ বলে, চাঁদের আলোকে বলে জ্যোৎস্না। জ্যোৎস্না। শোনোনি নাম? হ্যাঁ চাঁদের আলোর নাম হচ্ছে জ্যোৎস্না। প্রত্যুষ বললো, আচ্ছা দিদি, চাঁদের গায়ে কালো কালো দাগ কিসের? এই দেখো চাঁদের ছবিটা দেখো, এই চাঁদে দেখছো এগুলো মনে হচ্ছে একবারে দাগ 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 হয়ে আছে। হ্যাঁ এগুলো আসলে কি বলতো? চাঁদের মধ্যে থাকা গর্ত। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এগুলো গোল গোল গর্ত। হ্যাঁ এগুলো হচ্ছে চাঁদের ওই গর্ত, এর মধ্যে আলো গিয়ে আলোটা ফিরে আসতে পারছে না, এগুলোকে চাঁদের কলঙ্ক বলে। এগুলোকে আমরা চাঁদের কলঙ্ক বলি, এগুলো আসলে চাঁদের গর্ত। আর উঁচুগুলো কি? উঁচুগুলো পাহাড়। পাহাড়। প্রত্যুষ বললো, আচ্ছা দিদিমণি, চাঁদের গায়ে কালো কালো দাগগুলো কিসের? আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে আর বড় বড় গর্ত আছে। আলম বলল, তাহলে ওইগুলো দেখতে পাই না কেন? দেখতে পাও তো, ওইগুলোকেই তো কালো কালো দাগ হিসেবে দেখা যায়। ঘুড়ি যখন অনেক উঁচুতে চলে যায় তখন কি আর বড় দেখায়? ছোট্ট ছোট্ট বিন্দুর মতো দেখায়। অনেক দূরে ঘুড়ি উঠলে এইটুকু ঘুড়ি মনে হয়, যে এত ছোট ঘুড়ি, তাই না বলো? হ্যাঁ আলম বলো, বুঝতে পেরেছি, চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি, আসলে এগুলো বড় বড় গর্ত। ঠিক তাই, চাঁদের ওই দাগগুলোকে বলি চাঁদের কলঙ্ক। পরীক্ষায় প্রশ্ন আসবে, চাঁদের কলঙ্ক কি? পারবে উত্তর দিতে? হ্যাঁ চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় চাঁদের কলঙ্ক। সেগুলোকে কি বলা হয়? চাঁদের কলঙ্ক। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, মিলি বলো। মিলি, মিলি শুনতে পাচ্ছ? স্যার। এবারে এটা পড়ো তো। বিপুল বলল, বিকুল বলল, সারা বছরই এই দাগগুলো চাঁদের গায়ে একই জায়গায় দেখা যায়। আসলে আমরা সব সময় তাদের একটা পিঠই দেখতে পাই। একদিকে আমরা চাঁদের দেখতে পাই, চাঁদের উল্টো দিকটা আমরা দেখতে পাই না। আলম বলল, চাঁদকে সরে সরে যেতে দেখি যে কেন? মানে আজকে আমরা এখানে পৃথিবী,
চাঁদকে আমরা একবার এখানে দেখছি, ভোরবেলায় আবার এদিকে দেখছি, কেন? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চাঁদ কার পাশে ঘোরে? পৃথিবীর পাশে ঘোরে। হ্যাঁ, এইটা হচ্ছে সূর্য। সূর্যর পাশে কে ঘোরে? পৃথিবী ঘোরে। সূর্যর চারিদিকে বনবন করে পৃথিবী ঘুরছে। হ্যাঁ, এই পথে পৃথিবী ঘুরছে। আর পৃথিবীর চারিদিকে চাঁদও বনবন করে ঘুরছে। পৃথিবীর চারিদিকে চাঁদও বনবন করে ঘুরছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে চাঁদ কার পাশে ঘোরে? পৃথিবীর পাশে ঘোরে। চাঁদের কলঙ্ক কোনগুলো? চাঁদের কলঙ্ক যে কালো কালো দাগগুলো। চাঁদের মধ্যে যে গর্তগুলো আছে সেগুলোকে আমরা কালো কালো দাগ দেখি, দাগের মতো দেখি, সেগুলোকে আসলে চাঁদের কলঙ্ক বলে। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। গ্রহের চারিদিকে যারা ঘোরে তাদেরকে বলা হয় উপগ্রহ। গ্রহ কাদের বলে? গ্রহ গ্রহ যারা নক্ষত্রের চারিদিকে ঘোরে। নক্ষত্র। নক্ষত্র কাদের বলে? যাদের নিজের আলো আছে। সূর্য একটা নক্ষত্র। তাহলে নক্ষত্র কাদের বলে? যাদের নিজের আলো আলো আছে। আছে। যেমন সূর্য। সূর্য। তাহলে নক্ষত্র হলো যাদের নিজের আলো আছে, তারা কারো চারিদিকে ঘোরে না, তারা এক জায়গায় স্থির, কিন্তু হালকা ঘোরে। এখনকার দিনে বিজ্ঞানীরা প্রমাণ করছে নক্ষত্ররা এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর গ্রহ কারা? গ্রহ হচ্ছে যারা নক্ষত্রের চারিদিকে ঘোরে, যারা নক্ষত্রের চারপাশে চারদিকে ঘোরে। যেমন পৃথিবী। পৃথিবী গ্রহ। আর উপগ্রহ কারা? যারা গ্রহের চারদিকে ঘোরে। কি বললাম? গ্রহের চারপাশে ঘোরে। যারা গ্রহের চারপাশে ঘোরে তারা উপগ্রহ, যারা নক্ষত্রের চারপাশে ঘোরে তারা গ্রহ, আর যারা কারো পাশে ঘোরেই না। বর্তমানে বলছে এই সব নক্ষত্রগুলো গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে? এই নক্ষত্র গ্রহ আর উপগ্রহ আমরা জানলাম। মানুষ নিজে থেকেও কিছু উপগ্রহকে পাঠায়। চাঁদের মতো কিছু পৃথিবীর চারপাশে ঘোরার জন্য উপগ্রহ পাঠিয়ে দেয়। এগুলোকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? এই যে তুমি আমার সঙ্গে ক্লাস করছো, এটা কিসের মাধ্যমে হচ্ছে? মিলি জানো এটা কি করে হচ্ছে? নেটের মাধ্যমে। নেটের মাধ্যমে। দেখো, এইখানে পৃথিবী, এইখানে আমি বসে আছি, তুমি এইখানে বসে আছো, তাই তো? অনেক দূরে বসে আছো। এইখানে পৃথিবীর লোক মানুষেরা কি করেছে? স্যাটেলাইট ছেড়ে দিয়েছে। কি ছেড়েছে? স্যাটেলাইট ছেড়ে দিয়েছে। এই স্যাটেলাইটে কি হচ্ছে? এখান থেকে সিগন্যাল যাচ্ছে, নেটওয়ার্কের মাধ্যমে এখানে সিগন্যাল যাচ্ছে, আর ওই স্যাটেলাইট আবার তোমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কোনো জিনিস, টিভি, পড়াশোনা, নেট সবই আমরা এইভাবে পাই। ঠিক আছে? তাহলে চাঁদও একটা উপগ্রহ। চাঁদ আমাদের পৃথিবীর উপগ্রহ, আর মানুষ কিছু উপগ্রহ পাঠায়। এগুলোকে বলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। ঠিক আছে? প্রত্যুষ বললো, আচ্ছা দিদিমণি, চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? ছোট, বড়, লম্বা, মাঝারি, অনেক রকম, আধফালি, তারপরে হেঁসোর মতো, সব রকম চাঁদকে দেখি কেন বলো তো? খুব ভালো কোশ্চেন করেছে। কেননা পৃথিবীর ছায়াটা চাঁদের উপর গিয়ে পড়ে। চমৎকার প্রশ্ন করেছো। এর উত্তর খুঁজতে চলো আমরা একটা খেলা খেলি। টেবিলের উপর দেখো, একটা টর্চ নিয়েছে আর একটা চাঁদ মামা নিয়েছে। এখান থেকে টর্চ মেরে দেখো তো কতটা অংশ লাইট দেখা যাচ্ছে? এইটুকুটা দেখা যাচ্ছে না আলো? তাহলে আমরা এই দিকটা দেখতে পাবো না। দেখো, আমি একটা ছবি তুলেছি, চাঁদটা কিন্তু গোল, কিন্তু আমি যে ছবিটা তুলেছি দেখো, এইটাতে চাঁদটা গোল লাগছে না। এটা আমি তুলেছি, দেখো এটাতে কিন্তু চাঁদটা মনে হচ্ছে আধখানা খেয়ে নিয়েছে, না কেক খাওয়ার মতো। কেন বলো তো? এই যে এই অংশটা, কালো অংশটায় তো লাইট পড়ছে না,
এই অংশটা তো টর্চের লাইটটা পড়ছে না বলেই তো ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি না। আলো না পড়লে আমরা কিছুই দেখতে পাবো না, ঠিক আছে? হ্যাঁ তাহলে অন্ধকার করে দাও। এবার একটু দূর থেকে গিয়ে বলটাকে চারপাশ থেকে দেখো। এবার যদি আমরা এখানে দাঁড়াই তাহলে দেখতে পাবো এই অংশটা, পেছন দিক থেকে দেখতে গেলে আমরা কিছুই দেখতে পাবো না। এবার নানা দিক থেকে তুমি বলটাকে কেমন দেখছো তা খাতায় লেখো। দিদিমণি বললেন চাঁদ তো পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয়। এই দেখো এখানে ছবিটা দিয়েছে, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। এইখান থেকে সূর্য মামা আলো দিচ্ছে। দাঁড়াও আমি ইয়েলোটা নিই, ইয়েলো দাগ হবে, ইয়েলো হবে না, আর রেডি করছি। দেখো এখান থেকে সূর্যের আলো পড়ছে, এইটুকুটা চাঁদ একটা হেঁসোর মতো দেখতে পাচ্ছি। হ্যাঁ এইখানে দেখো সূর্যের আলো পড়ছে, এখানে হেঁসোর মতো দেখতে পাচ্ছি। এইখানে দেখো অর্ধেকের একটু কাছাকাছি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো অর্ধেকের মতো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? আমি যেদিন চাঁদটা তুলেছিলাম সেদিন এরকম ছিল, পুরো চাঁদ গোল এরকম, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে কমে যাচ্ছে, নিভিয়ে যাচ্ছে চাঁদটা। এবার বুঝতে পারলে কেন হয়? হ্যাঁ তাহলে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে চাঁদটাকে কি আমি সব দিন দেখতে পাবো? এই দিকে যখন থাকবে তখন তো আমি দেখতে পাবো না, কারণ আমার কাছে তো পৃথিবী বাঁধা হয়ে আছে না। হ্যাঁ পৃথিবী ভেদ করে আমি কি করে দেখবো? আমি তো পৃথিবীর ওপরে আছি, পিছন দিকে তো পৃথিবী, নিচের দিকে তো পৃথিবী। তাহলে আমি কখন দেখতে পাচ্ছি? এখান থেকে এখান অবধি আমি দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে এই জায়গায় চাঁদটা যখন ঘুরছে সেই দিন কটা দেখতে পাচ্ছি। এটা 15 দিন মতো আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বাহ, ঠিক বলেছো, এমনটাই তো হয়। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো কমলা লেবুর মতো হয়। আলো বললো পূর্ণিমার সময় আমরা চাঁদকে গোল দেখি। দেখো পূর্ণিমার সময় আমরা যদি এখানে থাকি, পূর্ণিমার সময় দেখতে পাচ্ছ এটা একটা গোল, মানে এইটা একটা চাঁদ ধরো। তো এই অংশটাকে আমরা যদি দেখি, এই অংশটা পেছনেরটা তো দেখতে পাচ্ছি না, তাহলে এখান থেকে এটা এরকম গোল একটা অংশ দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ সেই জন্য পূর্ণিমাতে আমরা গোল দেখি। আলম বলল পূর্ণিমার সময় আমরা চাঁদটাকে গোল থালার মতো দেখি কেন? চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওরকম গোল দেখায়, এটাই হলো পূর্ণিমা। বিপুল বলল অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না, চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। অর্থাৎ দেখো এইখানে যদি আমরা থাকি, এইখানে যদি থাকি, এখানে থাকলে আমরা এইদিকে সূর্যের আলো পড়ছে, না তাহলে এই দিকটা আমরা দেখলেও কিছু দেখতেই পাবো না, কারণ আলোই তো পড়ছে না এখানে। তো এই দিকটা যখন আমরা দেখি তখন কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাই না, সূর্যের আলো পড়ে না বলে আমরা চাঁদকে দেখতে পাই না। যখন দেখতে পাই না তখন সেটা হয়ে যায় অমাবস্যা। চাঁদের যে দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, মানে এখান থেকে সূর্যের আলো, পৃথিবী, তার পাশে চাঁদ ঘুরছে, তো এখান থেকে সূর্যের আলো সেই পিঠে পড়ে না। এখানে এদিকটা জ্বলছে, এদিকটা আলোর মতো দেখছি, কিন্তু এদিক থেকে আমরা অন্ধকারই দেখতে পাচ্ছি, চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি না ওই কারণে। তারপরে দেখো তো ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল। ধ্রুব তারা মানে কি? ধ্রুব মানে সত্য, মানে একদম চিরদিন এক জায়গায় থাকে। ধ্রুব তারা হচ্ছে যে তারা এক জায়গায় থাকে। আর সপ্তর্ষি মণ্ডল 7টা ঋষি। সপ্তর্ষি মানে 7টা ঋষির নাম অনুসারে এই 7টা, দেখো 1 2 3 4 5 6 7, এইটা দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্নর মতো। কিসের মতো বলো তো? জিজ্ঞাসা চিহ্নের মতো। আমরা কোশ্চেন করলে এরকম চিহ্ন দেখি না হ্যাঁ স্যার, এই জিজ্ঞাসার চিহ্নটার মতো, জিজ্ঞাসা চিহ্ন। এই 7টা ঋষির নাম হ্যাঁ, অনুসারে স্যার। এই 7টা তারার নাম করা হয়েছে। আর এই দূরেরটাকে বলা হয় ধ্রুব তারা। চলো আমরা দেখি। সুশোভন বলল স্যার বলেছেন কাল সন্ধেবেলায় ক্লাস হবে, কি মজা, রাতের বেলায় বন্ধুদের সঙ্গে স্কুলে থাকতে পারবো, কেউ বকবে না। পরের দিন ঠিক রাত 8টায় আমরা স্কুলের মাঠে হাজির। আকাশটা যে এরকম তারা দিয়ে সাজানো তা তো আগে দেখিনি। আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে স্যার একটা জোরালো টর্চ জ্বালিয়ে তারা চেনাতে লাগলেন। ওই দেখো ওই তারাটা, বললেন স্যার টর্চ জেলে দিলেন, টর্চ মেরে দেখালেন, টর্চের আলোয় আকাশ পর্যন্ত পৌঁছালো না,
তো আমাদের জানা ছিল, কিন্তু ওই আলোর পথ কোন দিকে গেছে আমরা বুঝতে পারলাম আমাদের কোন তারাটার কথা বলছে। তারাগুলো দেখতে স্যার বলেন উত্তর পূর্ব দিকে দেখো। উত্তর পূর্ব কোনটা বলো তো? এইটা যদি আমাদের মানচিত্র হয়, এইটা হচ্ছে পূর্ব পূর্ব, আর এটা হচ্ছে উত্তর। উত্তর, এর মাঝের অংশটা হচ্ছে উত্তর পূর্ব। উত্তর তাহলে এই পূর্ব, উত্তর পূর্ব দিকে একটা তারা দেখলাম, কেমন একটা প্রশ্ন চিহ্নের মতো সাজানো দেখলাম। এটাকে বলা হয় সপ্তর্ষি। কি বলা হয়? সপ্তর্ষি। তাহলে উত্তর পূর্ব দিকে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়। এখানে 7টা ঋষির নাম অনুসারে এটাকে সপ্তর্ষি বলা হয়। হিমাদ্রি বলল টর্চ সপ্তর্ষি। ঘুরিয়ে তারা দেখালেন স্যার। ওই দেখো ক্রুত, তার পিছনে পুলহ, তারপর পুলস্ত। এইখানে একটা করে নাম লেখা আছে। হ্যাঁ, হুম, এইটার নাম ক্রুত, এটার নাম পুলহ, তারপরে দেখো কি কি নাম আছে, পুলস্ত, অত্রি, আঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এগুলো 7টা ঋষির নাম। বিভিন্ন সময় এই ঋষিগুলো বিভিন্ন ধর্মগ্রন্থে এদের নামের উল্লেখ আছে। 7টা তারা মিলিয়ে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল। তাহলে 7টা তারার নামটা পারলে মুখস্থ করে নিও। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। ঠিক আছে? রাজীব বলল রাজীব বলল বশিষ্ঠের একেবারে গায়ে ওই যে ছোট্ট মতো ফুটকি তারাটির নাম কি? ওর নাম অরুন্ধতী। কোনটা বলো তো অরুন্ধতী? এই দেখো এখানে একটা ছোট্ট তারা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটার নাম অরুন্ধতী। অরুন্ধতী বশিষ্ঠের স্ত্রী, বশিষ্ঠের স্ত্রী বউ। সেই শুনে সবাই কি হাসি হাসলো। অভিষেক বলল স্যার ধ্রুবতারা কোনটা? স্যার টর্চ জ্বাললেন, পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন। পুলহ আর ক্রতুকে মানে ওপরের দুটো তারাকে একটা সরলরেখায় রেখে সোজা চলে যাও উত্তরে। তাহলে এখানে দেখো পুলহ আর ক্রতু, দেখো পুলহ আর ক্রতুকে, এই দুটো তারাকে সোজা চলে যাও উত্তরে। এটা কি? বুঝতে পারছো মিলি? হ্যাঁ, এইটার নাম হচ্ছে ধ্রুবতারা। এটার নাম কি? ধ্রুবতারা, ধ্রুবতারা, এইটার নাম হচ্ছে ধ্রুবতারা। তাহলে এইটার নাম পুলহ আর নাম ক্রতু। পুলহ ক্রতুর দিকে সোজা চলে যাও উত্তরে, তাহলে এটা হবে ধ্রুবতারা। আকাশ একবার দেখো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সেই শুনে সবার কি হাসি হলো। আচ্ছা, পুলহর ক্রতুর দিকে উত্তরে চলে যাও, সোজা চলে যাও উত্তরের দিকে। ওই দেখো একটা মিট মিট করছে, দেখবে ধ্রুবতারা তার ডিপ 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 করে, তার নাম ধ্রুবতারা। সপ্তর্ষি তো বটেই, আকাশের সব তারাই তার জায়গা পাল্টায়, কেবল ওটাকেই আমরা নড়তে দেখি না। ধ্রুবতারা সব সময় এক জায়গায় থাকে। রুমা বলল তাই বুঝি ওর নাম ধ্রুব? রুমা বলল তাই বুঝি ওর নাম ধ্রুব? হ্যাঁ, ও এক জায়গায় স্থির থাকে বলে ওর নাম ধ্রুব। ধ্রুব মানে হচ্ছে সত্য। ওইটাকে দেখে আমরা দিক নির্ণয় করতে পারবো। তাহলে ধ্রুব তারা কোন দিকে ওঠে? ধ্রুব তারা কোন দিকে ওঠে বলো? উত্তর দিকে। কোন দিকে? এই, উত্তর দিকে। হ্যাঁ, উত্তর পূর্ব দিকে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো মিলি। হ্যাঁ স্যার। হ্যাঁ, অবর্ণা বলো। অবর্ণা, অবর্ণা। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা স্ত্রীর নাম আছে, স্ত্রীর নামটা কি বললাম? অরুন্ধতী। হুম, 7টা তারার নামটা মুখস্থ করে নেবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সপ্তর্ষি মণ্ডল কি? 7টি তারা, উত্তর 7টি পূর্ব তারা। আকাশে 7টি তারা মিলিত হয়ে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো আকার ধারণ করে। এদেরকে আমরা একসঙ্গে সপ্তর্ষি মণ্ডল বলি। নামগুলো বলে দিতে পারলে আরো ভালো হয়। ক্রতু, পুলহ, পুলস্ত, অস্ত্রী, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। আচ্ছা, ধ্রুবতারা চিনতে পারলে কোনটা?
ধ্রুবতারা উত্তর দিকে একটা তারা মিটমিট করে জ্বলে, সপ্তর্ষি মণ্ডলের পাশে দেখা যায়, সেটি হলো ধ্রুবতারা। তারা হচ্ছে এই যে পুলহ আর অত্রিকে একটা সরলরেখায় যোগ করে দিলে এই উঁচুতে যে তারাটা সেটা হচ্ছে ধ্রুবতারা। স্যার ক্রতুপুলহ। হ্যাঁ, ক্রতু আর পুলহ, কত বড় যোগ করে? বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, কোন তারা এক জায়গায় থাকে? ধ্রুবতারা। ধ্রুব তারা, ওই জন্যই ওর নাম ধ্রুব। ধ্রুব মানে সত্য। মহাকাশ অভিযান, কয়েকদিন আগে ভারত একটা অভিযান করেছিল, মনে আছে? চন্দ্রযান। চন্দ্রযান গেছিল না পৃথিবী থেকে একদম এই চন্দ্রে, বিক্রম হ্যাঁ ল্যাডার, এই কথাগুলো মনে নেই? কদিন আগে তো হলো। হ্যাঁ স্যার। পড়ো, একটু পড়ো। তিতিরের কাকু আবহাওয়া অফিসে কাজ করেন। তিতির শুধু এটুকু জানে যে কাকু কম্পিউটারে ছবি দেখে আর বুঝতে পারে আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন যায়। এই তো কয়েকদিন আগে একটা বড় ঝড় হয়ে গেল বাংলাদেশে। কাকু প্রায় 15 দিন আগেই জানতে পেরেছিলেন যে ঝড়টা আসছে। কাকু বললেন, আগে থেকে আবহাওয়ার খোঁজখবর জানার কাজটা কিন্তু একদিনে এত সহজে হয়নি। বিভিন্ন দেশে অনেক মানুষ বহুদিন ধরে চেষ্টা করেছেন তার জন্য। তাহলে আমরা যে আগে ভাগে এই সবকিছু বলে দিতে পারছি, কি করে বুঝতে পারছি বলতো? আমরা তো পৃথিবী থেকে পৃথিবীর সবকিছু দেখতে পাবো না, তো পৃথিবীর বাইরে থেকে যদি আমরা পৃথিবীকে লক্ষ্য করি, কি বললাম? পৃথিবীর বাইরে থেকে। হ্যাঁ, পৃথিবীর বাইরে থেকে আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে আমরা পৃথিবীটাকে সুন্দরভাবে দেখতে পাবো, তাই না বলো? তুমি তোমার বাড়ি থেকে কি তোমার বাড়িটা, তোমার বাড়ির ছাদে থেকে কি তোমার বাড়ির পুরোটা দেখতে পাও, না বন্ধুর বাড়ি গিয়ে দেখলে দেখতে পাও? বন্ধুর বাড়ি গেলে দেখতে পাই। হ্যাঁ, পাশে যদি একটা বড় বাড়ি, তো ঠিক তাই পৃথিবীর চারপাশে কোথায় মেঘ আছে, কোথায় জল হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে, সবকিছু কিন্তু দেখা যায় পৃথিবীর বাইরে অবস্থিত স্যাটেলাইট থেকে। কোথা থেকে দেখা যায়? স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলোকে বলা হয় উপগ্রহ। বিভিন্ন কাজের জন্য মানুষ বিভিন্ন রকমের উপগ্রহ ছেড়ে দিয়েছে আকাশে। এরা কি করছে বলতো? পৃথিবীকে বনমন বনমন করে চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছে। এরা কি করছে? এরা কি করছে বলতো? বন বন করে পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে ঘুরছে। ঘুরে পৃথিবীটাকে লক্ষ্য করছে, চারিদিক থেকে দেখছে কোন দিকে কি আছে না আছে সব দেখা যায় এই উপগ্রহ মহাশয়ের। ও কি করছে বলতো? এবার এখান থেকে ঘুরছে, এখানে অবর্ণা বসে আছে। কোনখানে বসে আছে? এইখানে ধরো বসে আছে। এবার ও কি করছে? এই বুই করে একবার অবর্ণাকে দেখে নিল। এইখানে আমি বসে আছি, এখানে বুই করে আমাকে দেখে নিল। এবার আমি একটা সিগন্যাল পাঠালাম, ধরো আমি বললাম এই অবর্ণা, তখন এখানে চলে গেল নেটের মাধ্যমে। হ্যাঁ, নেটের মাধ্যমে এখানে চলে গেল। এবার ও এবার বুই করে এখানে যখন গেল, তখন অবর্ণা শুনতে পেলো, হ্যাঁ বলুন স্যার। বুঝতে পারলে? তো এইরকম ভাবে এখানে যদি মেঘ চলে আসে, হঠাৎ করে যদি এখানে মেঘ সৃষ্টি হয়, এখানে ঝড়ের জন্য লাল মেঘ যদি সৃষ্টি হয়, এখানে যদি কিছু হয়, তো এগুলো দেখতে পাবে না দেখতে পাবে না স্যাটেলাইট? দেখতে পাবো। কিন্তু আমি এখানে বসে কি দেখতে পাবো এই দিকের মেঘটা? না। তার জন্য পৃথিবীর এই উপগ্রহগুলো পৃথিবীকে বিভিন্ন রকমের খোঁজ খবর, হাওয়ার খবর, জলের খবর, বৃষ্টির খবর, টেম্পারেচার কত হবে, সবকিছু বলে দিতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ। তিতির বলল, আচ্ছা কাকু, তুমি অফিসের কম্পিউটার দেখে কি করে হাওয়া বলে দাও, আবহাওয়া বলে দাও? কাকু বললেন, আমরা কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায়, কিন্তু পৃথিবীর বাইরে তো কেউ নেই। তাহলে কে ছবি তুললো? বিজ্ঞানীরা একটা যন্ত্র পাঠিয়েছে মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছে পৃথিবীর চারদিকে চাঁদের মতো করে। একেই বলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। তাতেই বসানো আছে আরো কত যন্ত্রপাতি। তিতির তো অবাক, সে জিজ্ঞেস করলো, কিন্তু পৃথিবীর বাইরে নিয়ে গেল কি করে এত সব কিছু? কিন্তু মহাকাশে গেল কি করে? কি বলছো? মহাকাশে নিয়ে গেল কি করে এত সব কিছু?
তাহলে কি করে নিয়ে গেল? রকেট ব্যবহার করা হয়েছিল। উপরে ছুঁড়লে আবার মাটিতে পড়ে যায়। তুমি যদি একটা বলকে ছুঁড়ো উপরে, আবার নিচে চলে আসবে, আসবে না? কেন বলো তো? পৃথিবী সব জিনিসকে টানে, পৃথিবী সব জিনিসকে টানে, নিজের দিকে চেপে ধরে আছে। পৃথিবীটা এত জোরে ঘুরছে যে অত জোরে, পৃথিবীটা এত জোরে বনবন করে ঘুরছে যে অত জোরে এখন ট্রেনও আবিষ্কার হয়নি, এত জোরে ঘুরছে। ঘন্টায় প্রায় 15। স্যার বলো কি বলছো? স্যার মধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবী সবকিছুকে টানতে পারে। মধ্যাকর্ষণ শক্তির জন্য, মধ্যাকর্ষণ, পৃথিবী যে বলে টানে তাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। তো পৃথিবী এত জোরে বনবন করে লাট্টুর মতো ঘুরছে যে আমরা ছিটকে পড়ে যেতাম। তুমি যদি একটা ফুটবলের ওপর একটা পিঁপড়ে বসিয়ে দাও, নিয়ে ঘুরিয়ে দাও, পিঁপড়েটা কোথায় ছিটকে যাবে খুঁজে পাবা না। কেন বলো তো? বলটার কোনো টান নেই, বলটার মধ্যে কোনো টান নেই, কিন্তু পৃথিবীর একটা টান আছে, পৃথিবীর একটা টান আছে। ওই টানটার নাম হচ্ছে মহাকর্ষ বা মধ্যাকর্ষ। কি বলা হয়? মধ্যাকর্ষ। এটা কি করে? এই আঁকড়ে ধরে থাকে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে, ছুটে যেতে দেব না। ওই জন্য বনবন করে পৃথিবী ঘুরলেও আমরা কিন্তু বাইরে পালিয়ে যাই না। ঠিক আছে? তাহলে এবার মজাটা, মুশকিলটা হলো কি, আমরা কিছু একটা জিনিস এখানে পাঠাতে চাইছি বাইরে, কি করে পাঠাবো? আমাদেরকে এত জোরে ছুটতে হবে যেন এই শক্তিটা পৃথিবীর টানটার থেকে বেশি হয়। তাহলে ছুড়ে দেওয়া শক্তিটা যদি আমাদের মানে কি বলবো, এসকেপ ভেলোসিটির থেকে বেশি হয়, অর্থাৎ যদি ছুড়ে দেওয়ার বলটা যদি আমাদের পৃথিবীর টানের থেকে বেশি হয়, তাহলে সেটা এটাই করা হয়। তাই করা হয়েছিল ওইসব যন্ত্রপাতি মহাকাশে পাঠাতে। তিতির বলল, জানি আমি, মানুষ চাঁদেও গেছে, কিন্তু কিন্তু মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবলো কেন? কেন ভাবলো বলো তো? মানুষ চাঁদে গিয়ে কি লাভ আছে? তখন কাকু একটা গল্প বললেন। প্রাচীনকাল থেকে মানুষ দেখে এসেছে আকাশের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। প্রায় 1500 বছর আগে আমাদের দেশের আর্যভট্ট জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, তাই দিন ও রাত হয়। কিন্তু দূরবীন আবিষ্কার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। এখন সময় রাত 9:30 করে ফেলেন একটা দূরবীন, তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরে বৃহস্পতি গ্রহকে দেখতে পান। আর দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে উপগ্রহকে। তাহলে বৃহস্পতি কটা উপগ্রহ আছে? 12টা। তার মধ্যে কটা দেখতে পাই গ্যালিলিও? 4টে। মানে অত পাওয়ার ছিল না, কিন্তু এখান থেকে বসে টেলিস্কোপের সাহায্যে সে কিন্তু দূরবীনের সাহায্যে উপগ্রহগুলোকে দেখতে পেয়েছিল। এরপর থেকেই মানুষ মহাকাশ নিয়ে আরো গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, পৃথিবীর মতো এবড়ো খেবড়ো, অসমান, গভীর খাদে ভরা। তখন মানুষ কি ভাবতো জানো? চাঁদে একটা চরকা কাটা বুড়ি থাকে, সেখানে ভগবান থাকে, সেখানে অমুক থাকে, সেখানে ভূত থাকে, সেখানে রাহুতে চাঁদ খায়। এগুলো সব তখনকার দিনে মানুষ ভাবতো। গ্যালিলিও বলেছিল বলে ওকে কম শাস্তি পেতে হয়নি, প্রচুর শাস্তি পেতে হয়েছিল। এইসবগুলো মানে আমাদের ধর্মগ্রন্থে তখন লেখা ছিল যে চাঁদ মামা, তারপরে চাঁদের চরকা কাটা বুড়ি, তারপরে চাঁদের মধ্যে এই হয় ওই হয়, সবগুলো লেখা ছিল। এবার যেহেতু ধর্মের বাইরে বলছে, সেই জন্য তাকে অনেক শাস্তি পেতে হয়েছিল। পাশের ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো? আমাদের পৃথিবী কোনটা? আমাদের পৃথিবী বুধ, সূর্য, বুধ, শুক্র, তারপরে এইটা হচ্ছে কত বড় সূর্য, দেখেছো? অনেক বড় সূর্য, মানে সব গ্রহগুলো তার মধ্যে ঢুকিয়ে দিলেও মনে হয় পেটটা খালি থাকবে সূর্যের। সূর্য এত বড় সূর্য। এবার সূর্যের সব থেকে কাছে কে? বুধ, তারপর শুক্র, তারপরে 3 নম্বরে আছে পৃথিবী। না, বুধ থেকে প্রথম, সূর্য থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, আর বুধের পরে শুক্র, আর শুক্রর পরে পৃথিবী, তারপরে কে? মঙ্গল। আচ্ছা, পৃথিবীর কাছের গ্রহ কে?
পৃথিবী কাছের গ্রহ। মঙ্গল আর শুক্র, তার মধ্যে মঙ্গল সব থেকে কাছে আছে, ওই জন্য পৃথিবীর লোক কি বলছে, মঙ্গল গ্রহে যাব, মঙ্গল গ্রহে যাব বলছে না। হ্যাঁ আর বৃহস্পতি আরো অনেক বড় একটা গ্রহ, অনেক বড়, কত বড় দেখেছো। হ্যাঁ তারপরে শনি, শনি গ্রহে আবার একটা বলয় আছে, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে তারপরে নেপচুন। প্লুটো, আরো আছে, আরো অনেক গ্রহ আছে যেগুলো আস্তে আস্তে আবিষ্কার করা হচ্ছে। তো এগুলো এত ছোট, কাছে দূরে, কাছে নয়, এইখান থেকে এইটা অনেক দূর, তার থেকে এইটা আরো অনেক দূর। এই সব গ্রহগুলো যেতে কয়েক হাজার বছর লেগে যাবে, বুঝতে পারছো কত দূর, হ্যাঁ অনেক দূর। তার জন্য আমরা সব কথাগুলো এদের থেকে জানতে পারি না। আমাদের সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি কেমনভাবে আসে তা পাশাপাশি পাশের চিত্র দেখে দেখো, ছবি দেখে নিজেদের মধ্যে আলোচনা করে লিখো। তাহলে প্রথমে আসে সূর্যর পরেই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং লাস্টে আছে প্লুটো। 7টা গ্রহের নাম কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। প্লুটো বাদ হয়ে গেছে। প্লুটো বাদ হয়ে গেছে, হ্যাঁ। প্লুটোটা কি বলতো, একবার গ্রহ একবার গ্রহ নয়, একবার দেখা যায় একবার দেখা যায় না, মানে ও ভুতুরে গ্রহ, ওটাকে ব্রাহ্মণ গ্রহ বলা হয়। আমাদের আচ্ছা দেখো, সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ, সূর্য আর পৃথিবীর মাঝে কি বুধ আর আছে? শুক্র। বুধ আর শুক্র। এখানে বুধ কি আর হবে? বুধ আর শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, বৃহস্পতি। বলায় আছে এমন একটা গ্রহ শনি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা কি অনেক কিছু জানতে পারলাম আজকে আকাশ সম্বন্ধে, তাই না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ রোজ বলো, রোজ, রোজ। হ্যাঁ স্যার। তাহলে আজকের পড়াটা বুঝতে পারছো না, পারো না? স্যার বুঝতে পেরেছি। আমাদের দেশে অনেক প্রায় 1500 বছর আগে একজন বিজ্ঞানী ছিলেন, যে কিনা বলেছিলেন যে পৃথিবী তার নিজের চারপাশে, মানে পৃথিবী নিজের চারপাশে পাক খায়, এটা তার জন্য দিন রাত্রি হয়। এটা বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানীটার নাম আর্যভট্ট। আর্যভট্ট। প্রায় 1500 বছর আগে আমাদের দেশের আর্যভট্ট জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, তাই দিন রাত্রি হয়। দূরবীন কে আবিষ্কার করে? দূরবীন। স্যার হুম পৃথিবী তো পাক খায় কিন্তু চাঁদ তো পাক খায় না। চাঁদ পাক খায়। স্যার চাঁদ কি করে পাক খাবে? চাঁদ চাঁদ তো উপগ্রহ। চাঁদ তো পাক খেতে পারবে না। কেন খেতে পারবে না? এইটা পৃথিবীর চারপাশে পাক খায় না? স্যার চাঁদ আর সূর্য তো স্থির মানে স্থির গ্রহ। না 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 না। এই দেখো, এখানে আমরা দেখলাম না যে পৃথিবীর চারপাশে পৃথিবীর চারপাশে কেমন করে চাঁদ ঘুরছে। 29 দিনে ঘোরে চাঁদ পৃথিবীর চারপাশে একবার, 29 দিনে ঘোরে। মানে 1 নম্বর দিন এখান থেকে শুরু করে পুরো পৃথিবীটাকে এক পাক খায় 29 দিনে। কত দিনে খায় এক পাক? 29 দিনে। বুঝতে পারছো? এখান দেখে বোঝো। এখানে প্রথম দিন এখানে ছিল, দ্বিতীয় দিন একটু এগিয়ে গিয়ে 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 পুরো এক পাক খেতে সময় লাগে 29 দিন। ওই জন্য তো দুবার, একবার পূর্ণিমা একবার অমাবস্যা হয়। যখন এখানে থাকে তখন পৃথিবীর লোক কেউ চাঁদকে দেখতে পায় না, তখন হয়ে যায় অমাবস্যা। কি হয়ে যায়? অমাবস্যা। লেখাও তো আছে অমাবস্যা। আর যখন ঘুরতে ঘুরতে এখানে চলে আসে 15 দিন পর পূর্ণিমা। পূর্ণিমা। বুঝতে পারছো? তাহলে পৃথিবী চাঁদ বনমন বনমন করে ঘুরছে। কতদিনে এক পাক ঘুরছে? 29 দিনে। 29 দিনে। তোমাকে যদি 1 মাস সময় দেয় তাও গোটা পৃথিবী ঘুরে আসতে পারবে না, পারবে?
না, কত কয়েক দূরে হাজার ঘুরছে বছর বাবু? লেগে কত দূরে আছে, কত জোরে ঘুরছে বলো চাঁদটা, হ্যাঁ তাই না? হ্যাঁ অনেক জোরে ঘুরছে। আমরা ভাবছি আমাদের পৃথিবীর এই জায়গা থেকে পৃথিবীর থেকে অনেক দূরে আছে চাঁদ, এবার এইখান থেকে ঘুরে অত বড় গোল করে ঘুরে আসছে কতদিনে, 15 দিনে। তোমাকে যদি বলি পৃথিবীর এই বিন্দু থেকে এক পাক ঘুরে এসো ওই বিন্দুতে, তো 4 বছর লেগে যাবে। হ্যাঁ আর প্লেনে গেলে হবে, প্লেনে গেলে 2 দিন 3 দিনে হয়ে যাবে, একদিনেও হতে পারে। হুম। না, তাও হবে না, প্লেনে গেলেও 2-3 দিনের মধ্যে হবে না, তাও অনেক দিন লাগবে। তাহলে কত জোরে ঘুরছে চন্দ্র। আচ্ছা, তুমি এই এগুলো বুঝতে পেরেছো? সপ্তর্ষি মণ্ডলটা বুঝতে পেরেছো? হ্যাঁ ধ্রুব তারাটা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, 7টা ঋষির নামটা মনে রাখবে, আর ঋষির বউয়ের নামটা মনে রাখবে। ঋষির বউয়ের নাম অরুন্ধতী। এইটা বলবে না তুমি, আমি জানি। কেন, বউটার কথাটা মনে থাকবে আর স্বামীটার কথা মনে থাকবে না? কার বউয়ের নাম অরুন্ধতী বলো তো? ভুলে গেছি। দেখলে তো, মেয়েটার নামটা মনে রাখছো তোমরা, খুব হিংসুটে। ছেলেদের নাম মনে রাখছো না, এগুলো করো না। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। বশিষ্ঠ হ্যাঁ বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। বশিষ্ঠের স্ত্রী। বশিষ্ঠ, অরুন্ধতী আর বশিষ্ঠ। এগুলো সব ঋষি মশাই ছিলেন, রামায়ণ মহাভারতের যুগে এক একজন ঋষি। হ্যাঁ স্যার। তো এরপরই তাহলে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবে। তাহলে যখন বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করলো, তখন জানতে পারলো যে কিভাবে কি আছে, তখন ভাবলো যে আমরা চাঁদে যাব। মানুষ প্রথমেই নিজে মহাকাশে যাওয়ার কথা ভাবতে পারেনি, কারণ ফিরে আসতে পারা যাবে না কিনা সেটা নিয়ে তো নিশ্চয় ছিল না। তাই পাঠানো হলো একটা কুকুরকে, তার নাম ছিল লাইকা। কুকুরটার নাম কি ছিল? লাইকা। কত ভাগ্যবান কুকুরটা, দেখো তো, তার নামটা বইয়ে ছাপানো হয়ে গেছে। হ্যাঁ কত পুণ্যবান, কত ভাগ্যবান কুকুরটা, লাইকা। তারপর ধীরে ধীরে মানুষ যেতে শুরু করে। চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে অভিযান করেন শ্রী রাকেশ শর্মা। কে যায় আমাদের দেশ থেকে? রাকেশ শর্মা। এখন তো শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহের বুকেও নেমেছে সন্ধানী যান কিউরিসিটি। মঙ্গল গ্রহে যে যানটা গেছে তার নাম কি? কিউরিসিটি। মনে রেখো, কিউরিসিটি। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। কে গেছে? ক্যাসিনি। ক্যাসিনি। আমাদের দেশ থেকে কিছু পাঠানো হয়নি মহাকাশে? অবশ্যই হয়েছে, কদিন আগে বিক্রম পাঠানো হলো না? কাকু বললেন শুরুতেই আমরা পারিনি, এখন আমরা নিজেদের দেশে তৈরি চন্দ্রযান পাঠাতে পেরেছি চাঁদে। মঙ্গলে অভিযানের পরিকল্পনা করছে। আমরা সব থেকে বড় ব্যাপার, সূর্যে পাঠিয়ে দিয়েছি। সূর্যে পাঠিয়েছি, আদিত্যকে পাঠায়নি। হ্যাঁ, কিন্তু সূর্যে যেতে হলে তো পুরো গা ঝলসে যাবে। হ্যাঁ, সূর্যে যেতে পারছি না, কিন্তু সূর্য দূর থেকে তো দেখতে পারবো সূর্যটাকে। হ্যাঁ, সেটা ঠিক। সূর্যের দূর থেকে দেখছো তো সূর্য মামা কি করছে? স্যার, কোনদিন কি কেউ সূর্যে যেতে পারবে না? না, অত গরম জায়গায় যেতে পারে? যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয় সেগুলো কি কাজ করে? সেগুলোর কি কাজ? সেগুলো কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা আবার জল বা ধাতু সন্ধান করে, আবার কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজ নেয়, সেখানকার আবহাওয়ার খোঁজ নেয়। আর কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে, সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি করে? আমরা মোবাইল ফোনে কথা বলি, আমাদের দেশের পাঠানো ইনসার্ট নামে অনেকগুলো কৃত্রিম উপগ্রহে কাজে সাহায্যে। তাহলে আমরা যে মোবাইলে কথা বলছি, আমরা যে টিভি দেখছি, এগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না। পৃথিবীর বাইরে একটা
কি আছে, স্যাটেলাইট আছে, সেখান থেকে আমাদের ছবিটা আসছে। মানে এখানে ধরো একটা টিভিতে অনুষ্ঠান হচ্ছে বা স্টেজে অনুষ্ঠান হচ্ছে, এখানে আমার বাড়ি, এখানে আছে স্যাটেলাইট, টুক করে চলে যাচ্ছে, টুক করে আমাকে দিয়ে দিচ্ছে সিগন্যাল। এইখানে যে ওই চ্যানেলটা ধরে আছে সেই চ্যানেলে তাদের কাছে চলে যাচ্ছে। বুঝতে পারছো তো? হ্যাঁ ডাইরেক্ট যেতে পারছে না, কেন বলতো, এখানে তো পৃথিবী আছে, এখানে হিমালয় পর্বত আছে, অমুক আছে, তমুক আছে, নদী নালা আছে, এই সামনে যেতে পারবে না, সেই জন্য উপর দিয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ টাওয়ার বসানো হয়, ওই জন্য টাওয়ার থেকে স্যাটেলাইট টুক করে চলে যায়, টাওয়ার থেকে স্যাটেলাইট চলে গেল, স্যাটেলাইট থেকে আমার ফোনে চলে গেলো। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমাদের কত নম্বর পৃষ্ঠা অবধি হলো আজ? স্যার 209। না না না, মানে তোমাদের বইয়ে 75। হ্যাঁ তাহলে আমরা 75 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু মনে রাখার আছে, পরের দিন কোশ্চেন করবো, যেন পারবো না এটা বলো না, ধরলে কিন্তু যেন পারতে পারো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। ওকে স্যার, বাই বাই। ওকে, তাহলে সবাই আমরা দেখে নিলাম অনেক কিছু ইনফরমেশন। আশা করি ভালো লেগেছে, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।